প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজ কেমন আছো? আমি আজকেও তোমাদের এই লেনদেন অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে আমার শুভেচ্ছা। আমরা গত ক্লাসে লেনদেন অধ্যায়ের লেনদেন চিহ্নিতকরণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব হিসাব সমীকরণ নিয়ে। হিসাব সমীকরণ, তাহলে আজকে আমরা প্রথমেই হিসাব সমীকরণ কি এই সম্পর্কে একটু জেনে নিই। তারপরে হিসাব সমীকরণের সূত্র বা হিসাব বিজ্ঞান কি বা হিসাব সমীকরণের সংজ্ঞা দিয়েছেন বা সূত্র প্রদান করছেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। আসো আমরা হিসাব সমীকরণ কি তাহলে জেনে নিই। হিসাব সমীকরণ কি, আমরা এই প্রশ্নের উত্তর যদি জানতে পারি তাহলে আমরা হিসাব সমীকরণের বিস্তারিত তথ্য জানতে পারি। তাহলে দেখো, কোন প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ। তাহলে দেখো, কোন প্রতিষ্ঠান, মনে করো এটা আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কি আছে, নির্দিষ্ট সময়ের, বুঝোই তো, নির্দিষ্ট সময়ের, মনে করো 1 বছর, আমি কাল্পনিক ভাবে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, নির্দিষ্ট সময় বলতে সেটাকে বুঝাচ্ছি। এখানে 1 বছর সময়কে আমি দেখাচ্ছি মোট সম্পদের উপর। তাহলে এই প্রতিষ্ঠানের মোট সম্পদ থাকবে না, থাকবে। মনে করো এই মোট সম্পদ হলো এখানে 50,000 টাকা মোট সম্পদের উপর। মালিকানা সত্ত্ব বিশ্লেষণ করলে আমরা কি পাই? মালিকানা মানে মালিক, সত্ত্ব মানে অধিকার, মালিকানা সত্ত্ব মানে মালিকের অধিকার। তাহলে যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছে একজন মালিক, তাহলে ওই মালিকের প্রতিষ্ঠানে তার অধিকার থাকবে না, থাকবে। তাহলে মালিকের অধিকার বা মালিকানা সত্ত্ব ও বহির্দায়। তাহলে বহির্দায়কে বুঝে নিই। দায়ের অপর নাম দেনা। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ থেকে মালিকানা সত্ত্ব অর্থাৎ মালিকের অধিকারটা বাদ দিয়ে যাই থাকবে সেটাই হলো বহির্দায়। এখন কথা হলো, তাহলে আমরা কিভাবে দেখব মালিকানা সত্ত্ব ও বহির্দায়ের সমান হবে। তাহলে এই মালিকানা সত্ত্ব এবং বহির্দায় সমান হবে, দুইটা যোগ করলেই হবে সম্পদের পরিমাণ। যেমন মনে করো আমার সম্পদ যাই আছে তার সাথে সমান আমার মালিকানা সত্ত্ব যত আছে, মালিকানা সত্ত্ব সাথে যদি বহির্দায়টা যোগ করি, তাহলে আমার কি হবে? সম্পদ সমান হবে। অর্থাৎ মোট সম্পদ হতে হলে আমাকে মালিকানা সত্ত্ব এবং বহির্দায় যোগফল সমান হতে হবে। এটাকে বলা হচ্ছে বৈধ। তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যায়, যে সমীকরণের মাধ্যমে এই সত্যতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। তাহলে আমরা আগের লাইনে বলেছি যে প্রতিষ্ঠানের মোট সম্পদ হতে হবে কি? মালিকানা সত্ত্ব এবং বহির্দায় সমান। আর এখানে বলছি কি, এই যে আমরা মোট সম্পদ এবং মালিকানা সত্ত্ব বহির্দায় সমান করার জন্য আমাদেরকে যে প্রমাণ দেখাতে হবে সেটাকে বলা হচ্ছে সত্যতা প্রমাণ। তাহলে দেখো, যে সমীকরণের মাধ্যমে এই সত্যতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। তাহলে আমরা সামনের দিকে যাই, দেখি হিসাব শাস্ত্র বিজ্ঞান হিসাব সমীকরণের কিভাবে কি দিয়েছে, সূত্র প্রদান করেছে। তাহলে এই যে সত্যতা প্রমাণ করব, আমরা সত্যতা প্রমাণের জন্য হিসাব বিজ্ঞানীগণ বা হিসাব শাস্ত্রবিদগণ হিসাব সমীকরণের যে সূত্র দিয়েছেন সেই সূত্রটি আলোচনা করি। কেমন? তাহলে আসি হিসাব সমীকরণের সূত্র। এই সূত্রটা কে দিয়েছে? হিসাব শাস্ত্রবিদগণ।
বা হিসাব বিজ্ঞানীগণ কি দিয়েছেন দেখো, এ সমান সমান এল প্লাস ই, চমৎকার একটি সূত্র। এ সমান একটু আগে যেটা তোমাদের বললাম এ, আচ্ছা আমরা এখানে ডিটেইলস দেখা দিচ্ছি। দেখো এখানে সূত্রগুলোর নাম বিশ্লেষণ করে দিই। এ সমান অ্যাসেট, এ অ্যাসেট ই টি এস, অ্যাসেটস, অ্যাসেট থেকে অ্যাসেটস হয়েছে বহু বচন, যেহেতু সম্পদ আর একটা থাকবে না, সম্পদ সমূহ, বাংলা হলো সম্পদ সমূহ, তোমরা মনে রাখবা। এল লায়াবিলিটিস, এল আই এ বি আই এল আই টি আই ই এস, লায়াবিলিটিস, দায়। ই সমান ইকুইটি, ই কিউ ইউ আই টি ওয়াই। এখন আমি এগুলো বাংলা বলে দিচ্ছি তোমাদের। এ অ্যাসেটস, সম্পদ সমূহ। এল লায়াবিলিটিস, বাংলা হলো দায় বা বহির্দায়। ই ইকুইটি বা মালিকানা সত্ত্ব। আমরা এর আগে তো এই তিনটা বাংলাতে বলেছিলাম, এখন সূত্রের মাধ্যমে বিশ্লেষণ করে আমরা মিলাইতে পারছি আশা করি। এখন আসেন এই যে হিসাব সমীকরণ, এই হিসাব সমীকরণের এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি উপাদান আছে। কয়টি উপাদান? তিনটি উপাদান। আর এই তিনটি উপাদান এর মধ্যে যে কোনো একটি লেনদেনে কমপক্ষে দুইটি উপাদানকে প্রভাবিত করবে। কয়টি উপাদানকে? দুইটি উপাদানকে। যেমন এখন আমি ক্লিয়ার করি, তোমাদের বুঝে নিতে সুবিধা হবে। হিসাব সমীকরণের উপাদান তিনটি। এই তিনটি উপাদানের মধ্যে প্রতিটি লেনদেনে কমপক্ষে দুইটি উপাদানকে কি করবে? প্রভাবিত করবে। এই তো। আচ্ছা, তাহলে আমরা আস্তে পরবর্তীতে গেলে বুঝে দিতে পারবো। এখন আমরা কি করব? যেমন আমি একটা লেনদেন বলি, 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখন যখন শুরু করা হলো লেখা আছে, যখন শুরু করা হলো তখন নিশ্চয় মাসের প্রথম তারিখে আসবে, জানুয়ারি 1 তারিখ। যে কোনো মাসের প্রথম তারিখ দিয়ে শুরু করো, তাহলে সুন্দর হবে হিসাব সংরক্ষণের জন্য। তো এই ক্ষেত্রে ব্যবসায় কি বেড়েছে? নগদ টাকা 1,50,000, না সরি, এটা জানুয়ারি 1, এখানে কমা 50,000 টাকা নগদ দান হিসাব ডেবিট হয়েছে। কত? 50,000 টাকা নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। সমপরিমাণ অর্থ মূলধন বাবদও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মালিক নগদে মূলধন বাবদ 50,000 টাকা নিয়ে এসেছেন। এটাই হলো প্রতিটি লেনদেনকে দুটি ভাবে প্রভাবিত করার একটা উদাহরণ। তাহলে বুঝে নিয়েছি আমরা হিসাব সমীকরণের মূল উপাদান তিনটি এবং প্রতিটি লেনদেনকে ওই তিনটি উপাদানের কমপক্ষে দুইটি উপাদান দ্বারা প্রভাবিত হবে। তোমরা খেয়াল রাখবে, কারণ সৃজনশীলে গত ক্লাসে আমরা লেনদেনের শনাক্তকরণ থেকে একটা প্রশ্ন পাবো, আর আজকের হিসাব সমীকরণ থেকে দুটি ধরনের প্রশ্ন পাবো আমরা। যেমন সৃজনশীল খ অথবা গতে আসে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো বা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, একই কথা। মালিকানা সত্ত্বর বিবরণী প্রস্তুত করা যে কথা, মালিকানা সত্ত্ব নির্ণয় করা একই কথা, বা সত্ত্বাধিকারের পরিমাণ নির্ণয় করা একই কথা। তোমরা প্রশ্ন যদিও বা দুই ভাবে আসুক, উত্তর কিন্তু একই ভাবে। তাহলে এই ধরনের প্রশ্ন একদম কমন একটা প্রশ্ন আসবে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আসি, এখন আমি তোমাদেরকে হিসাব সমীকরণের a = r + t উপাদান থেকে আস্তে আস্তে আমরা নিয়ে যাচ্ছি সৃজনশীলের প্রশ্ন উত্তর তৈরিতে মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে তৈরি করতে সেদিকে। তাহলে আমরা দেখতে পেলাম a = l + e,
এইটা হলো আমার হিসাব সমীকরণ সূত্র। এই সূত্রটাকে এখন আমরা ভাগ করলে পাবো, ই কে ভাগ করব, ই এর বাংলা হলো মালিকানা সত্ত্ব। আর মালিকানা সত্ত্বকে ভাঙলে আমরা আরো 4টি উপাদান পাই, কি সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। 4টি উপাদান পাই। কয়টা উপাদান পাই? 4টা। এই 4টি উপাদান পাওয়ার প্রেক্ষিতে দেখা যাচ্ছে ইটা 4টি ভাগে ভাগ করা হয়ে গেছে। ই মানে মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গেলে আমাকে এই 4টা উপাদানকে জানতে হবে। তাহলে আমি পাশে দিয়ে লিখে দিচ্ছি, ই উপাদানকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা সি, সি দ্বারা ক্যাপিটাল, ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল সি, ক্যাপিটাল বা মূলধন। তাহলে মূলধন কাকে বলে? মালিক মাসের প্রথম তারিখে বা ব্যবসা শুরু করার প্রাককালে যে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে সেটাই মূলধন। আশা করি বুঝেছ। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন থাকবে, নতুন করে যেগুলো প্রতিষ্ঠা করা হবে সেগুলোর ব্যাপারে। আর আর মানে রেভিনিউ, আর ই ভি ই এন ইউ পি, রেভিনিউ। রেভিনিউর বাংলা হলো আয়। আয় আমি ইংরেজি গুলো লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ই এক্স, এক্সটা ছোট করে দিয়েছি কারণ এখানে ই, এখানে ই আছে। এটা হলো ইকুইটি, এটা হলো এক্সপেন্স। ই এক্স পি ই এন এস ই এস, এক্সপেন্সেস মানে ব্যয়। এবং ডি ড্রয়িং, ড্রয়িং মানে উত্তোলন। উত্তোলন এই সেটটা বাংলা খেয়াল রাখবা, তাহলে সুবিধা হবে। তাহলে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বলা হলে আমাদের এই সূত্রগুলো তোমাদের কাজে আসবে কিভাবে দেখো। সি মূলধন, মূলধন তো থাকবে, মূলধনের সাথে আর, আর মানে রেভিনিউ বা আয়। মূলধনের সাথে আয় জাতীয় লেনদেনগুলো যোগ হবে, ইএক্স বা এক্সপেন্সেস জাতীয় লেনদেনগুলো বিয়োগ হবে, এবং ডি উত্তোলন জাতীয় লেনদেনগুলো বিয়োগ হবে। তাহলে দেখো আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করার সময় মূলধনের সাথে আয় জাতীয় লেনদেনগুলো কি করব? যোগ করব, এবং ব্যয় এবং উত্তোলন জাতীয় লেনদেনগুলো বিয়োগ করব। এতে করে আমরা যথাযথভাবে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে পারবো। আশা করি বুঝেছ। এখন আমরা মালিকানা সত্ত্ব নির্ণয়ের দিকে যাচ্ছি। মালিকানা সত্ত্ব নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমরা দেখাচ্ছি। মালিকানা সত্ত্ব নির্ণয়ের সময় তোমরা খেয়াল করবা, আমি বাংলাতেই লিখি তাহলে সুবিধা হবে। মালিকানা সত্ত্ব নির্ণয়ের সময় খেয়াল রাখবো আমরা। কি খেয়াল রাখবো? দেখো, যে লেনদেনের মাধ্যমে হিসাব সমীকরণের এই উপাদানকে প্রভাবিত করবে। তাহলে আমি আবার বলছি, যে সকল লেনদেনের মাধ্যমে হিসাব সমীকরণের ই উপাদানকে প্রভাবিত করবে, তাই মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব এটা তোমাদের সামান্য ধারণার জন্য দিলাম। এখন আসি আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় কিভাবে করব সেটার একটি ছক অঙ্কন করব। সবাই সুবিধার জন্য আমাদের পাঠ্য বইয়ের 22 পৃষ্ঠায় 3 নম্বর অঙ্কটা আমরা করব। এখন 22 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটা, 22 পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক। আশা করি তোমরা খাতা কলম নিয়ে আসো, তোমরা আমার সাথে ছক অঙ্কন করো। নতুবা যদি কারো না থাকে আমরা ভিডিওটা দেখে পরে বাসায় এটা প্র্যাকটিস করবা। তোমাদের
উপকারে আসবে। উপকারে আসবে মানে সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে অত্যন্ত সুবিধা হবে। তাহলে আমি আমাদের পাঠ্য বইয়ে সৃজনশীল 3 নম্বর প্রশ্ন উত্তর লিখতেছি। 3 নং প্রশ্নের উত্তর, 3 নং প্রশ্নের ওকে, এটা জেনে নি। 3 নম্বর সৃজনশীলে খতে চেয়েছে আমাদের কাছে কি, মে মাসে জনাব আসফিয়ার স্বত্বাধিকার পরিমাণ নির্ণয় করো। স্বত্বাধিকার পরিমাণ নির্ণয় করতে হলে নিশ্চয় মাসের শেষে তারিখে পর্যন্ত আমাদেরকে কি করতে হবে, সব লেনদেনগুলো লিপিবদ্ধ করতে হবে যেগুলো মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। তাহলে আমরা লিখতে পারি কি, খতে চেয়েছে মাস শেষে মালিকের নামটা নাইবা লিখলাম, তোমরা তোমাদের মতো করে লিখে নিও। মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করলাম। তাহলে এখানে দিব আমরা তারিখ, এটা কিন্তু মার্জিন, পৃষ্ঠার মার্জিন বিবরণ টাকা। এটি একটি কমন গড়। এই গড়টি সব সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা এই ধরনের কমন গড় অঙ্কন করতে পারি। এটাতে কোনো কষ্টের কিছু নাই, ধর অঙ্কন করা অতি সহজ। তাহলে আমরা লেনদেনগুলো প্রশ্ন করবো, এই তো কথা। মালিকানা সত্ত্বের পরিমাণ যখন আমরা লিখবো তখন আমাদের স্মৃতি মেমোরি থাকতে হবে ওই যে মালিকানা সত্ত্বের সূত্রটা কি, কোনা দিয়ে আমি একটু তোমাদের লিখিয়ে রাখি। কি সূত্রটি হলো সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি, এটি নাম সূত্র। তাহলে আমরা আসি আমাদের প্রশ্নে ফিরে আসি। 2 তারিখে লিখছে আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো কোন মাসের 1ম তারিখে বিনিয়োগ করা মানে ব্যবসায়ী মূলধন হিসেবে নিয়ে আসা। তাহলে আমরা শুরু করে 1 তারিখ দিয়ে, না 2 তারিখ, তাহলে 2 তারিখ দিয়ে তার ব্যবসা শুরু হয়েছে, সুতরাং এখানে 2 তারিখে লিখতে হবে আমাদেরকে। সাল হলো 2017, মাস হলো মে 2। তাহলে এখন কি করা হলো, ব্যবসায়ে, তোমরা সুন্দর করে লিখো, ব্যবসায়ে মূলধন হিসাবে বিনিয়োগ, কত টাকা দেখো, 1 লক্ষ। এখানে টাকাটা দুটো আছে, প্রথমটার নাম হলো ইনার কলাম, দ্বিতীয়টার নাম হলো আউটার কলাম। আমরা ইনার কলামে বা প্রথম ঘরে লিখবো 1 লক্ষ টাকা, পরিষ্কার করে লিখবে যাতে করে টাকা লেখার সময় একটা সংখ্যা আরেকটার সাথে নাম মিলে। মে 4 তারিখে কি লিখেছে, অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000 টাকা। পরিশোধ মানে এটা কি বোঝায়, ব্যয় বোঝায়। কিভাবে ব্যয় কি হবে, ব্যয় মানে ইএক্স এর আগে কি চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন, তাহলে আমরা বিয়োগ করতে হবে। তাহলে লিখো মে 4, অফিস ভাড়া পরিশোধ, অফিস ভাড়া পরিশোধ কত, অফিস ভাড়া পরিশোধ হলো 18,000 টাকা। এই 18,000 টাকা লিখলাম, এখানে সাথে সাথে আমরা বিয়োগ চিহ্ন দেব। আর এই দিক দিয়েও তোমরা বিয়োগ চিহ্ন দিতে পারো, না দিলেও এখানে দিতে পারো। আমি পরবর্তী লেনদেনে দেখা দিব কি করতে হবে। 4 তারিখ মে 8 তারিখে বলেছে ধারের সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা। সরঞ্জাম ক্রয়, এখানে ক্রয় থাকলে ব্যয় বুঝাবে, আমরা আগে বলেছি। আর সরঞ্জাম থাকলে, ক্রয়ের আগে যদি সরঞ্জাম থাকে, সরঞ্জামটা সম্পদ ক্রয় যদি থাকে সেখানে আমরা ক্রয় হিসাব মনে করব না, এটাকে সম্পদ মনে করব। সম্পদ ক্রয়ের ফলে কারবারের হিসাব সমীকরণের উপাদানকে প্রভাবিত করে না, কারণ সম্পদ মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে না, সুতরাং এই লেনদেনটি আসবে না। আশা করি বুঝেছ।
সম্পদ, আর যদি ক্রয় থাকতো তাহলে সেটা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করত এবং বিয়োগ করতে হতো। সম্পত্তির আগে যদি ক্রয় এবং বিক্রয় থাকে সেই ক্ষেত্রে ক্রয় বিক্রয় হিসেবে গণ্য হবে না, সম্পদ নামক লেনদেনটি হিসেবে গণ্য হবে। এখন দেখি আমরা 12, মক্কেলদের আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা। আইনি সেবা দেওয়া হয়েছে, আইনি সেবা দেওয়াতে সেবা থেকে মুনাফা অর্জন করেছে, আয় করেছে, সুতরাং মক্কেলদের আইনি সেবা প্রদানের মাধ্যমে কারবার আয় করেছে, এটা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে। লিখো মে 12, মে 12 আইনি মক্কেলদের আইনি সেবা, আইনি সেবা থেকে আর কত টাকা দেখে নাও, আইনি সেবা থেকে আয় করেছে 30,000 টাকা, এটা যোগ হবে। সুতরাং এখানে আমরা কোন চিহ্ন ব্যবহার করব না। 12 তারিখের পরে 16 তারিখ কর্মচারীদের বেতন পরিশোধ 10,000 টাকা। চিন্তা করে দেখো এটা কি হবে, কর্মচারীদের বেতন পরিশোধ, এটা আয় হবে নাকি ব্যয় হবে দেখি, তোমরা নিজের চিন্তা করো। কর্মচারীদের বেতন, বেতন প্রদানের মাধ্যমে নগদ টাকা হ্রাস পেয়েছে, কারবারের বৃদ্ধি পেয়েছে, বেতন হিসাব কারবারকে ব্যয় বুঝাচ্ছে, ব্যয় মানে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করছে এবং মাইনাস, অর্থাৎ আমরা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার সত্ত্বেও মালিকানা সত্ত্ব থেকে আমরা এই টাকাটা কি করব, বিয়োগ করব এবং বিয়োগের জন্য আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি। 16 তারিখের পরে আসলো 25 তারিখ, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লক্ষ টাকা। ব্যাংক থেকে ঋণ নেওয়ার ফলে কারবারের মালিকানা সত্ত্বকে প্রভাবিত করছে না, সুতরাং এটি মালিকানা সত্ত্বকে হ্রাসও ঘটাচ্ছে না, বৃদ্ধিও ঘটাচ্ছে না, সুতরাং মালিকানা সত্ত্ব বিবরণীতে আসবে না। 27 তারিখ মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা। 27 মে 27 এটা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে, কেননা আইনি সেবা দেওয়ার মাধ্যমে কারবারের আয় হয়েছে, আয় হওয়ার কারণে এটা কেটে দাও। তারপর তোমরা সবাই আইনি সেবা দেওয়া হলো, ধারে আইনি সেবা দেওয়া হলো, কত দেখে নাও, 60,000 টাকা। এটা যোগ, তাহলে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 30 তারিখ, দেখো তোমরা 30 মে 30 বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করা হলো 30,000 টাকা। এতে 30 তারিখে তুমি 30 তারিখে যে সরঞ্জামের মূল্য পরিশোধ করেছো তাহলে সেটা আমার মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে না, ব্যবসায় নগদাত্ম হ্রাস পেয়েছে, আবার মালিকানা পাওনাদারের পরিমাণও হ্রাস পেয়েছে, সুতরাং মালিকানা সত্ত্বকে কোনো প্রভাবিত করে না। এখন আমরা কি করব, যোগ করব। কি করব, যোগ করে দেখি কি হয় আমাদের উত্তর। এই দেখো 1 লক্ষ, এটা যোগ চিহ্ন, এটা বিয়োগ, তাহলে যোগ করলে কত হয়, 1 লক্ষ থেকে 1 লক্ষের সাথে 30,000 যোগ করো, 60,000 যোগ করো, 1 লক্ষ 30 60 90, 1,90,000। আমি রাফ করছি তোমার সুবিধার জন্য। তারপর ওখান থেকে বাদ যাবে কত বাদ যাবে বলো, 28,000 বাদ দিলে কত বিয়োগ করলে 2 6 1,62,000। তাহলে অতি সহজে আমরা বের করে ফেললাম মালিকানা সত্ত্ব বিবরণী 1,62,000 টাকা। এই টাকাটা এটাই হলো মালিকানা সত্ত্ব। আমি উপরের অংশটা মুছে দিচ্ছি তাহলে পরিষ্কার ভাবে বুঝতে নেবেন। তাহলে আমাদের কাছে চাওয়া হয়েছিল মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে। আমরা মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ 1,62,000 টাকা বের করেছি। তাহলে এই সুবিধার জন্য, কনফার্মের জন্য আর সুন্দর করে লিখে দাও, মাস শেষে, সৃজনশীলের নিজের সৃষ্টি ছিল তাই হলো সৃজনশীল, মাস শেষে
মালিকানা সত্ত্ব। বাস, এই হলো আমাদের মালিকানা সত্ত্ব নির্ণয়ের পদ্ধতি। তোমরা এই নিয়মে আমাদের পাঠ্য বইতে এই অধ্যায়ে মোট 8টি অঙ্ক আছে। এই 8টি অঙ্কের ভিতরে যে যে অঙ্কের মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে, আমি অনুরোধ করব তোমরা আজকের ক্লাসের আলোকে বাসায় প্র্যাকটিস করবে। এতে করে তোমরা নিশ্চিত মালিকানা সত্ত্ব বিবরণী নির্ণয় করতে কোনো সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন উত্তর কিভাবে তৈরি করতে হয়। আমরা একটা সৃজনশীল প্রশ্ন উত্তর তৈরি করা শিখব। ধন্যবাদ, ভালো থাকো।